ওকে, যেটা বলছিলাম। আচ্ছা, আমার কথা কি এখন শুনতে পাচ্ছ তোমরা? জি, শোনা আচ্ছা, যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে। ধন্যবাদ। তো যেটা বলছিলাম, লাইফে একজন কোচ বা মেন্টরের প্রয়োজন আছে। কারণ একজন একটা রাস্তা তুমি যাচ্ছ, সেই রাস্তার যদি পথিক হিসেবে একজন যদি তোমাকে পথ দেখিয়ে দেয়, তাহলে সেই ডেস্টিনেশনে পৌঁছানোটা সম্ভব। আর এই কারণে তোমাদের যেটা করতে হবে, যে সেটা আমি হোক বা অন্য কেউ হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, একজন ভালো আম, তোমরা মেন্টরের কাছে অবশ্যই করবে, শরণাপন্ন হবে। আর অ্যাকচুয়ালি আমি আহ, যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমি চেষ্টা করব তোমাদেরকে কিভাবে ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো বিসিএস এ ভালো করার জন্য এখানে কিন্তু তোমার প্রতিযোগী, যেমন সবার মানে যে ভালো হবে সেই টিকতে পারবে, সেই দাঁড়িয়ে থাকতে পারবে। তো এই জন্য যার প্রস্তুতি যে যতখানি ভালো নিতে পারবে, যার প্রস্তুতি যত বেশি শক্তপোক্ত হবে, সেই টিকতে পারবে। তো তোমাদের কাছে অনুরোধ, যে তোমাদের যদি কোনো গ্রুপ ট্রুপ থাকে, তোমরা জাস্ট লিঙ্কটা শেয়ার করে দিতে পারো আজকে ইয়েটা। আর অ্যাকচুয়ালি আমি তো ওইভাবে আহ, হয়তো অনেকে জানে না, তো তোমরা একটু এটা করতে পারো। তো দেখো, আজকের ক্লাসে আমরা একটু আলোচনা করি। আজকে আমরা প্রথম ক্লাসে একদম আহ কিছু আলোচনা অবশ্যই করা উচিত, করব। সেটা হচ্ছে, আজকে আমরা প্রথমে আমরা জানবো, যেহেতু আমরা দর্শনের বিষয়ে পরীক্ষা দেব, দর্শন কি, এই দর্শন সম্পর্কে জানার চেষ্টা করব। তো দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি বলো? দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলসফি। তো ফিলোসফি শব্দটি দুটো গ্রিক শব্দ কি কি থেকে এসেছে? ফিলস, ফিলোস এন্ড সোফিয়া। হ্যাঁ, সোফিয়া। ফিলস এবং সোফিয়া থেকে এসেছে। এখান থেকে এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে প্রশ্ন হতে পারে এই দুটো হচ্ছে গ্রিক গ্রিক শব্দ, এটা হচ্ছে গ্রিক শব্দ। এখন এই ফিলস শব্দের অর্থ কি? ফিলস শব্দের অর্থ কি? লাভিং। আর সোপিয়া শব্দের অর্থ কি? সোপিয়া শব্দের অর্থ হচ্ছে উইজডম। সুতরাং ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে লাভিং অফ উইজডম। এখন কথা হচ্ছে, লাভিং অফ উইজডম, অনেকে উইজডমকে জ্ঞান বলো, তো জ্ঞান না বলে এটা দর্শনের পরিভাষায় প্রজ্ঞা বলাটাই বেশি মানে যুক্তিযুক্ত। লাভিং অফ উইজডম, লাভিং অফ উইজডম মানে কি? যে প্রজ্ঞার প্রতি বা জ্ঞানের প্রতি যে ভালোবাসা। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নলেজ অ্যান্ড উইজডম? হ্যাঁ, নলেজ এবং উইজডমের মধ্যে পার্থক্য কি, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস তোমাদের পড়তে হবে। হ্যাঁ, জ্ঞান যখন যথার্থ, কেউ কি বলতে পারবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাভিং ওই উইজডম ভার্সেস নলেজ, নলেজ এবং উইজডমের মধ্যে পার্থক্য কি? ইজ দেয়ার এনিবডি হু ক্যান টেল মি দ্য ডিফারেন্স বিটুইন উইজডম এন্ড নলেজ? উইজডম এন্ড নলেজ শব্দটির অর্থ, উইজডম জ্ঞান যখন বলা হয়ে থাকে, জ্ঞান যখন যথার্থ, জ্ঞান যখন কি হয়ে থাকে, জ্ঞান যখন যথার্থ পরিণতি লাভ করে, জ্ঞান যখন যথার্থ পরিণতি লাভ করে, তখন তাকে প্রজ্ঞা বলে। তখন তাকে কি বলে? তখন তাকে তখন তাকে প্রজ্ঞা বলে। আবার বলা হয়ে থাকে যে জ্ঞানের যে সার, জ্ঞানের সার, এসেন্স অফ নলেজ ইজ কল্ড উইজডম। মানে জ্ঞানের সারকে কি বলা হয়? জ্ঞানের সারকে প্রজ্ঞা বলা হয়। অ্যাকচুয়ালি জ্ঞান দুই ধরনের হতে পারে। জ্ঞান কি হতে পারে? জ্ঞান দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে শুভকর বা কল্যাণকর জ্ঞান, আর একটা হচ্ছে মঙ্গলজনক জ্ঞান। মঙ্গলজনক জ্ঞান আর শুভ জ্ঞান মানে মানে অমঙ্গল, মানে জ্ঞান। আসলে জ্ঞানের দুই ধরনের ব্যবহার আছে। এক ধরনের জ্ঞান হচ্ছে ভালো কাজে ব্যবহার করা হয়, আর এক ধরনের কাজ হচ্ছে মন্দ কাজে ব্যবহার করা হয়। একই মানে জ্ঞানকে
যেমন আমরা যদি পারমাণবিক যে বোমা এই সম্পর্কিত জ্ঞানকে কাজে লাগিয়ে বোমা তৈরি করে, সেটাকে কি করা যায়, সেটাকে মানুষকে মারার জন্য ব্যবহার করা যেতে পারে। আবার তেলের খনি বা খনিজ আহ আহরণ করার ক্ষেত্রেও সেটা ব্যবহার করা যেতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের জ্ঞানের যে জ্ঞান যখন জ্ঞানের সার্থক পরিণতিটা বলতে দর্শনে বোঝানো হয়ে থাকে যে মঙ্গলের দিকে যখন জ্ঞানটা ধাবিত হয়, জ্ঞানটা যখন পরিচালিত হয় মানব কল্যাণে, তখন সেই জ্ঞানটাই কিসে, মানে কোন উপাধিতে প্রাপ্ত হয়, তখন সেই জ্ঞানটা প্রজ্ঞার উপাধি প্রাপ্ত হয়। সেটাই প্রজ্ঞা বা উইজডম। তো জ্ঞান, এইবার আমরা যদি এটা তো দেখলাম যে গ্রিক দিক দিয়ে, এইবার আমরা আমরা জানি ফিলোসফি শব্দটির বাংলা প্রতিশব্দ কি, বাংলা প্রতিশব্দ হচ্ছে দর্শন। ফিলোসফি শব্দের বাংলা প্রতিশব্দ কি বলো? ফিলোসফি শব্দের বাংলা দর্শন। প্রতিশব্দ হচ্ছে দর্শন। দর্শন। রাইট, দর্শন। এখন এই দর্শন শব্দটি যদি বলা হয়, দর্শন শব্দটি কি শব্দ? দর্শন শব্দটি দিক। হচ্ছে সংস্কৃত শব্দ থেকে এসেছে। দর্শন শব্দটি একটা সংস্কৃত। তৎসম শব্দ। এটা তৎসম শব্দ, মানে যা সংস্কৃত ভাষা থেকে এসেছে। হ্যাঁ, সেটাকেই এই দর্শন শব্দটা তৎসম বা সংস্কৃত, তৎসম শব্দ থেকে এসেছে বা সংস্কৃত শব্দ। তো দর্শন শব্দের অর্থ হচ্ছে প্রকৃত, প্রকৃত, প্রকৃত সত্তা বা তত্ত্ব দর্শন। প্রকৃত সত্তা বা তত্ত্ব দর্শন। এখন এই দর্শন, দর্শন শব্দটিকে দৃশ, দৃশ ধাতুর সাথে, দৃশ ধাতুর সাথে অনট, দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগে দর্শন শব্দটি গঠিত হয়েছে। দৃশ শব্দের অর্থ কি? দৃশ শব্দের অর্থ হচ্ছে দেখা, আর অনট শব্দের অর্থ হচ্ছে চোখ। সুতরাং দর্শন শব্দের সাধারণ অর্থ হচ্ছে চোখে দেখা, দেখার চোখে, চোখ। চোখের মাধ্যমে দেখা। কিন্তু এখানে দর্শন বলতে আসলে চোখে দেখাকে বোঝায় না। দর্শন বলতে এখানে যে দেখা, এটাকে বোঝায় হচ্ছে সত্যকে দেখা। সত্যকে দর্শন বলতে আসলে যেটা ভারতীয় দর্শনে বোঝানো হয়, সত্যকে দেখা বা সত্যকে, সত্য বা তত্ত্ব, তত্ত্ব উপলব্ধিকে কি বলা হয়? তত্ত্ব উপলব্ধিকে দর্শন বলা হয়। তো আমি জাস্ট ক্লাস, তো এখানে তো তোমাদের তো ব্রিফ কোশ্চেন না, আমি জাস্ট একটু গল্প ছলে তোমাদের ক্লাসগুলো নেব। এখানে এত বেশি চাপ নেওয়ার কিছু নাই। খুব ছোট ছোট গল্প করে ছোট ছোট বিষয়গুলো জাস্ট বোঝানোর চেষ্টা করব, হ্যাঁ, কোন কোন বিষয়গুলো কি। এভাবে ক্লাসটা হবে, বেশি চাপ নেওয়ার দরকার নাই। খুব জেনারেল যেভাবে ক্লাস করো ওইভাবে ক্লাস করতে পারবে। তো এখন দেখো, উম, আমি যে দর্শনের যে অরিজিন অফ ফিলসফি, দর্শনের উৎপত্তি আসলে কিভাবে হলো, দর্শনের উৎপত্তি এই অংশ থেকে, এটা হচ্ছে অরিজিন অফ ফিলসফি, অরিজিন অফ ফিলসফি, দর্শনের উৎপত্তি কিভাবে হলো। দেখো, এখানে বেশ কয়েকটা, একটা হচ্ছে কৌতূহল থেকে দর্শন, কৌতূহল, কৌতূহল থেকে দর্শনের উৎপত্তি হয় বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে যে জ্ঞান স্পৃহা থেকে, জ্ঞান স্পৃহা থেকে দর্শন। তারপরে সত্যের উন্মোচন করার থেকে দর্শন। তারপরে বিস্ময়, সংশয় এবং জীবনের প্রয়োজন থেকে দর্শন।
তো আধ্যাত্মিক আধ্যাত্মিক তাগিদ থেকেও দর্শন। তো দর্শন, দেখো দুনিয়ায়, হায় হায়, এটা কে দাগাদাগি করছে? গোমস্তা। আচ্ছা দেখো, দর্শনের উৎপত্তি কিভাবে হলো? কৌতূহল। দেখো মানুষ হচ্ছে দুনিয়ার সব থেকে কৌতূহল প্রবণ প্রাণী। সে অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়, দুর্গেয় রহস্যকে জয় করে সেই রহস্যের সমাধান করতে চায়। তো এভাবে দর্শন মূলত মানুষের যে জানার প্রবল আকাঙ্ক্ষা, এই জানার আকাঙ্ক্ষা থেকেই কিন্তু মানুষ এই পৃথিবীর বাইরে যে মঙ্গল, চাঁদ, চন্দ্র অভিযান, মঙ্গল অভিযান, চন্দ্র অভিযান করতে পেরেছে, মঙ্গলে তারা বিভিন্ন ধরনের রোবট পাঠিয়েছে। তো এই যে মানুষ যখন সৃষ্টির শুরুতে মানুষ ছিল প্রচন্ড রকমের অসহায়, এবং মানুষের কোনো ধরনের আশ্রয়স্থল ছিল না, বাসস্থান ছিল না, মানুষ আগুন জ্বালাতে পারতো না, মানুষের অবস্থা ছিল পশুর মতো। কিন্তু আস্তে আস্তে ধারাবাহিকভাবে মানুষ যখন এই তাহলে কি পৃথিবী কি সম্পর্কে থাকছে? চিন্তা করতে থাকলো, পৃথিবীর উৎপত্তি কিভাবে হলো, এভাবে আস্তে আস্তে মানুষ যখন এই প্রশ্নটা প্রথম করেছিলেন দার্শনিক থিলিস, যাকে কি বলা হয়, যাকে বলা হয় পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়। থিলিসকে কি বলা হয়? থিলিসকে বলা হয় পাশ্চাত্য দর্শনের জনক। উনি সর্বপ্রথম দর্শন সম্পর্কে, মানে এই জগতের, যে জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, জগতের উৎপত্তি কি, এই সম্পর্কে প্রথম প্রশ্ন করেছিলেন। যে তিনি বলেছিলেন এবং প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। উনি যে প্রশ্ন করলেন, ওনাকে পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়। আমি তোমরা একটু দর্শনের সরাসরি যদি বলি, দর্শনের জনক সরাসরি কিন্তু কাউকে বলা হয় না। এক হচ্ছে থেলিসকে পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়, আর আধুনিক দর্শনের জনক কে বলো? ডেকার্ট। ডেকার্ট। আধুনিক, রাইট, আধুনিক দর্শনের জনক হচ্ছেন ডেকার্ট। তবে কিছু বইয়ে হয়তো লেখা থাকতে পারে যে দর্শনের জনককে তোমরা থেলিসের নাম লিখবে। তবে অনেক জায়গায় লেখা আছে যে সক্রেটিস। এগুলো হচ্ছে ভুল। সক্রেটিসকে দর্শনের জনক বলা হয় না। হ্যাঁ, অনেক অনলাইন বা ইয়া থেকে তোমরা এটা ভুল, এটা কখনো এ করবে না। তো দেখা যাচ্ছে থেলিস যে প্রথমে, থেলিসকে কেন পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়? থেলিস ফার্স্ট রেজ দ্য কোশ্চেন, হ্যাঁ, যে হাউ ইজ দ্য ওয়ার্ল্ড ক্রিয়েটেড, কিভাবে এই পৃথিবী কিভাবে তৈরি হলো, হোয়াট ইজ দ্য বেসিক এলিমেন্ট, হ্যাঁ, বা বেসিক স্টাফ অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর মূল উপাদানটা কি, এই সম্পর্কে যে প্রশ্ন করলেন, তিনি বললেন যে পানি, ওয়াটার, পানি দর্শন দিলেন। তো ওনার বিপরীতে অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমেনিস, অ্যানাক্সাগোরাস, তারা আস্তে আস্তে এ করলেন। এবং এরপরে যে পরমাণুবাদী দার্শনিক লিউসিমাস ডেমোক্রিটাস কি করলেন, তিনি পরমাণুর কথা বললেন। তার তো ওই যে দেখো, এখনো কিন্তু বলা হয় থাকে এই দুনিয়া পরমাণু, সবকিছু পদার্থকে, সমস্ত পদার্থকে ভাঙলে একটা অবিভাজ্য যে কণাটা পাওয়া যায় সেটা পরমাণু। তো দেখো, থেলিসের কৃতিত্ব যে তার দর্শন যে দিয়েছেন সেটা না, তিনি যে প্রথম প্রশ্ন উত্থাপন করেছিলেন, সেই ফার্স্ট মানে কোয়েশ্চেন রেইজার হিসেবে তার অবদানের জন্য তাকে দর্শনের জনক বলা হয়। তো এই যে উদগ্র বাসনা, জ্ঞান স্প্রিয়া, মানুষের, প্রত্যেক মানুষের মধ্যে জ্ঞানের প্রতি ভালোবাসা, জ্ঞানের অন্বেষণ রয়েছে। ছোটবেলায় দেখবে ছোট ছোট বাচ্চা, শিশুরা জিজ্ঞেস করবে যে কিভাবে এটা কেন, সেটা কেন, এটা কিভাবে উৎপত্তি হলো, ওটা কিভাবে উৎপত্তি হলো, এই বিষয়গুলো নিয়ে থাকে। তো সবাই আসলে জ্ঞানকে ভালোবাসে। শিশুর সরল মনের মধ্যেও নানা ধরনের প্রশ্নের উকি দেয় এবং সেও অনেক বিষয় জানতে চায়। তারপর হচ্ছে সত্যের দ্বার উদ্ঘটন। সত্যের দ্বার উদ্ঘটন হচ্ছে সত্য, সত্যকে কিভাবে, সত্যকে কিভাবে জানা যাবে, সত্যকে কিভাবে উপলব্ধি করা যাবে, এই প্রশ্ন থেকেই বলা, মানে দর্শনের উৎপত্তি। তো এখানে পেরি বলেছেন যে প্রত্যেক ব্যক্তি চাই সত্যের দ্বার উদ্ঘাটন করা। দর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে সত্য উপলব্ধি করা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দর্শনের মূল উদ্দেশ্যটা কি? দর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে সত্যকে উপলব্ধি করা। এই অপশনটা সিলেক্ট করতে হবে। তারপরে দর্শন তোমার বিস্ময় একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার যদি এটা উত্তর আমি এভাবে দেই, অজানাকে জানা বা জ্ঞানকে অনুসন্ধান করা, ওখানে এটা তো কিভাবে বোঝা যায়? তুমি তো উত্তর দিতে পারবে না। ওখানে তো তোমার এমসিকিউ তো অপশন থাকবে। জি স্যার।
এখন অপশনে যদি স্যার এরকম মানে কনফিউজিং করার মতো যদি অপশন গুলা থাকে তাহলে কি করবো স্যার? আমি এই জন্য বলতে চাচ্ছিলাম যে এখানে তো দুইটা ধরনের কোশ্চেন হতে হবে। একটা হচ্ছে স্যার ডিরেক্ট ডাটা, যেমন হচ্ছে আপনার দর্শনের জনককে, অথবা এই মতবাদটা কে দিছে, সক্রেটিস অথবা প্লেটো এরকম, ফিলোসফি অর্থ কি এরকম। আর কিছু হচ্ছে স্যার অনুধাবনমূলক, এইগুলা কথাগুলা স্যার ম্যাক্সিমামই দর্শনের মানে বিভিন্ন থিওরির সাথে মিলে যায়। যেমন একটা কথা সক্রেটিস যেভাবে বলছে প্লেটো কাছাকাছি বলছে স্যার, তখন আমরা এই উত্তরগুলা কিভাবে করব এটার জন্য একটু সেটাকে বলেন চুজ স্যার। দা বেস্ট অপশন। এখন পুরোপুরি তো এক না। অ্যারিস্টটল বুদ্ধিবাদী, প্লেটো ভাববাদী, তাদের দর্শন তো একরকম না, একরকম হবে না, কখনো হবে না। হুম। আহ, এখানে কিছু কনফিউশন হবে, তবে একটু পড়ালেখা করলেই তুমি যে সূক্ষ্ম যে মার্কাস সেটা ধরতে পারবে, এই জন্য তোমাকে পড়তে হবে। হ্যাঁ। আহ, যেমন এখানে দর্শনের মূল উদ্দেশ্য, যদি আমরা বলি যে দর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে সত্য উপলব্ধি করা। হ্যাঁ। রিয়ালাইজেশন অফ ট্রুথ, এইটা। হ্যাঁ। আর যদি আসে দর্শন কি, সেক্ষেত্রে জ্ঞানের প্রতি ভালোবাসা বা প্রজ্ঞার প্রতি ভালোবাসা। ঠিক আছে। জ্ঞানের প্রতি অনুরাগ। এখন এখানে আহ, এখানে তোমার যদি থাকে যে সত্যের প্রতি ভালোবাসা, তা সত্য এরকম কাছাকাছি মনে হতে পারে, কিন্তু তখন তুমি জ্ঞানটাকেই সিলেক্ট করতে হবে। কারণ সত্য আর জ্ঞানের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সত্য, সত্য কি? সত্য হচ্ছে বাস্তবের সাথে যা সঙ্গতিপূর্ণ, সেটাকে আমরা সত্য বলি। আর জ্ঞান কি? জ্ঞান হচ্ছে নলেজ ইজ দ্য জাস্টিফাইড ট্রু বিলিফ। মানে যে জ্ঞান হচ্ছে যে বিশ্বাসটাকে কি করা হয়েছে, যাচাইকৃত সত্য বিশ্বাসকে জ্ঞান বলা হয়। তখন তোমার বেস্ট অপশন হিসেবে দর্শন কি যদি আসে, তখন জ্ঞানের প্রতি ভালোবাসাই করতে হবে। আমার কথা বুঝতে পারছো? আবার যখন জ্ঞানের মূল উদ্দেশ্য কি, মানে দর্শনের মূল উদ্দেশ্য কি, দর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে কি সত্যকে জানা, সত্তা বা তত্ত্ব উপলব্ধি করা। হ্যাঁ। তত্ত্ব উপলব্ধি মানেই হচ্ছে সত্য উপলব্ধি। তখন জি স্যার, কিন্তু ধন্যবাদ স্যার। দর্শনের দর্শন দর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে যদি বলো যে হচ্ছে প্রজ্ঞার প্রতি ভালোবাসা, তা না। তখন তোমাকে এটা অপশন চুজ করতে হবে। এবং তোমাকে এরকমই প্রশ্ন করবে, প্রশ্নটা হবে এমনই, কনফিউশন ক্রিয়েট হবে। ওই বিসিএস এর প্রশ্ন প্রথমে যখন কেউ এক্সাম হলে দাগায়, তখন মনে হয় যে 200টার মধ্যে 160টা 65টা এক্সাম হল থেকে পরীক্ষা শেষ হওয়ার পরে থাকে 150টা, পরীক্ষার হল থেকে বাসে ওঠার মধ্যে 150টা চলে আসে। এবার বাসে উঠে আবার কারেকশন করে 130টা, তারপরে ওইখান থেকে বাসায় আসা বা হলে আসার পরে দেখা যায় যে 110টা, 100টা থাকছে না। তো জি স্যার। এটা হচ্ছে জি। বাস্তবতা। আহ, এটা জি হচ্ছে স্যার। বাস্তবতা। তুমি যখন অপশন দাঁড়াও তখন মনে হচ্ছে এটাই রাইট, কিন্তু জি একটু স্যার। সূক্ষ্ম মার্কেস থাকবেই। এইটাই তো। হ্যাঁ, স্যার, যেমন একবার নৈতিকতা প্রশ্ন আসছিল, সুশাসন যে সাবজেক্ট আছে। যে বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ নাকি ঢাকা? সবাই তো কনফিউশনে পড়ে গেছে যে কি হবে, উত্তর দিকে রয়েছে না বাংলাদেশের রাজধানী দক্ষিণ দিকে রয়েছে। প্রশ্ন সহজ, কিন্তু ট্যাক্টফুলি হতে হবে। হ্যাঁ। তো ঠিক আছে, একটু আমরা পড়ালেখা করি। তো বিস্ময় সংশয়। হ্যাঁ। এখন দর্শন উৎপত্তি যদি প্রধান কারণ বলা হয়, দেখো, দর্শনের দর্শনের প্রধান কারণ হচ্ছে, দর্শন উৎপত্তির প্রধান যে কারণ, দর্শন উৎপত্তির যে প্রধান কারণ সেটা হচ্ছে মানুষের বিস্ময় থেকেই কিন্তু দর্শনটা সৃষ্টি হয়েছে। কারণ সে যখন এই জগতে আসলো, জগতে যখন সে আসলো, আসার পরে সে দেখলো এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা এই যে পৃথিবী, হ্যাঁ, মাথার উপরে আকাশ, চারিদিকে যে একটু বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তো এটার পেছনে আসলে কি কারণ? এই যে বিস্ময়, সে বিস্মিত হলো এই বিস্ময় থেকে। হ্যাঁ, সে কিন্তু এই বিস্ময়ের থেকে তার মধ্যে এই আহ, জানার চিন্তা ভাবনা শুরু হয়ে গেল যে এই বিস্ময় কেন, এটা কিভাবে হলো। তো এরকম ভাবে হয়ে থাকে। তো তারপরে আবার দেখা যাচ্ছে জ্ঞানেস্প্রিয়া বা জ্ঞানের প্রতি অনুরাগটাই হচ্ছে, জ্ঞানেস্প্রিয়া বা জ্ঞানের প্রতি যে অনুরাগ, এই অনুরাগটাই হচ্ছে এই অনুরাগটাই হচ্ছে দর্শন। হ্যাঁ। তো এখন আমরা আধ্যাত্মিক, অনেক সময় দেখা যাচ্ছে মানুষের ব্যবহারিক জীবনের যে প্রয়োজন মেটানো, এই প্রয়োজন মেটানোর জন্য কি করা হয়, দর্শনের উৎপত্তি হয়। তবে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে দর্শনের উৎপত্তির প্রধান কারণ কি, তখন দেখা যাচ্ছে অপশন আসলো বিস্ময়, তারপরে আধ্যাত্মিক প্রেরণা, জ্ঞান স্প্রিয়া,
কৌতূহল। এর মধ্যে তোমরা কোনটাকে চুজ করবে? চারটাই তো মনে হচ্ছে সবই দর্শনের কারণ। তবে উৎপত্তির প্রধান কারণ কি হবে বলো? উৎপত্তির প্রধান কারণ কি হবে? স্যার বিস্ময়। বিস্ময়, রাইট, বিস্ময়টাকেই ইয়া করতে হবে, বিস্ময়কেই তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখন আমরা দর্শনের যে দর্শনের যে দর্শনটা কি, হোয়াট ইজ ফিলোসফি, দর্শন কি, দর্শনটা কি? দর্শন বলতে অনেকে বুঝিয়ে থাকে যে দর্শন মানে হচ্ছে মনে হয় খুব তত্ত্ব নির্ভর তাত্ত্বিক আলোচনা, হ্যাঁ, তাত্ত্বিক আলোচনা, গভীর আলোচনা, এগুলোকে বোঝায়। তারপরে দর্শনের আসলে কোনো সংজ্ঞা নাই। দর্শন এমন একটা বিষয় যে জীবন এবং জগতের যে মৌলিক সমস্যাবলী বলা হচ্ছে, জীবন ও জগতের এমন কোনো দিক নেই যা নিয়ে দর্শন কি করে না, আলোচনা করে না। দর্শনের প্রত্যেকটা সেক্টরে দর্শনের পদচিহ্ন রয়েছে। When philosophy discuss about society, it becomes sociology. When philosophy discuss about politics, government, political parties, then it becomes rights of citizen, then it becomes political science. হুম? তো এরকম দর্শন, আহ, দর্শন যে মানে প্রত্যেকটা বিষয়ের মধ্যে দর্শন রয়েছে। দর্শন যেমন দেশ কাল, হ্যাঁ, জড়, এই সব বিষয়গুলো টাইম স্পেস নিয়ে আলোচনা করে, তখন এটা বিজ্ঞানের দর্শন হয়ে যায়। তো সব কিছুর মধ্যে দর্শন রয়েছে। তো দর্শনের দর্শনের উপর যেমন পরিবেশের প্রভাব রয়েছে, আমাদের চারপাশের যে পরিবেশ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যেমন দর্শনের ওপর দর্শনের প্রভাব রয়েছে, এইগুলোর উপর আবার দর্শনের উপর প্রভাব বিস্তার করে। তো দর্শনের আলোচনার পরিধি, যদি আমরা বলি, দর্শনের আলোচনার কিছু পরিধি, পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি রয়েছে অনুধানমূলক, বিচারমূলক, হ্যাঁ। তো এগুলো আমরা একটু পরে এগুলো পরবর্তীতে আলোচনা করব, যখন আমরা দর্শনের আলোচনার পদ্ধতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি যে দর্শন মানে হচ্ছে ভাবাবেগের পরিবর্তে, যখন কেউ ভাবাবেগের থেকে মুক্ত হয়ে, যখন চিন্তা এবং বিচার বিবেচনার মাধ্যমে সবকিছুকে কি করার চেষ্টা করে, সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করে, অনুদার মানে দৃষ্টিভঙ্গিকে পরিহার করে উদার দৃষ্টিভঙ্গির মাধ্যমে, তখন সেই জীবন এবং জগতের যে মৌলিক সমস্যা যেগুলো আছে মানুষকে পোহাতে হয়, সেগুলোই হচ্ছে দর্শন। তো দর্শন সম্পর্কে বলা হয় থাকে, দর্শনের কিন্তু তিনটা স্টেপ আছে। ফার্স্ট পর্যায়ে যে প্রাচীন যুগে দর্শন ছিল মূলত তাত্ত্বিক দর্শন, মানে জগতের মূল উপাদান কি, বিশ্ব জগতের মূল তত্ত্ব কি, এসব নিয়ে দর্শন আলোচনা হয়। দর্শন আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল, মূল বিষয়টা ছিল। আবার আধুনিক মানে মধ্যযুগে এসে যে খ্রিস্টান ধর্মের যখন যখন ব্যাপক প্রসারণা শুরু হলো, তখন তখন যারা দর্শন চর্চা করতেন, তারা ছিলেন মূলত ধর্মযাজক। যেমন মধ্যযুগের যদি আমি বলি কয়েকজন দার্শনিকের নাম, যেমন সেন্ট টমাস একুইনাস, সেন্ট আনসেলম, সেন্ট অগাস্টিন, হ্যাঁ, এরা এরা কিন্তু প্রত্যেকেই যাজক ছিলেন, চার্চের যাজক, সেন্ট। তাহলে এদের মূল উদ্দেশ্য ছিল কি, যে তাদের ধর্মকে যুক্তির ওপর, দার্শনিক যুক্তির ওপর প্রতিষ্ঠা করা। এই জন্য তারা যে দর্শনগুলো দিয়েছিলেন, এইগুলো সব মানে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে বা ঈশ্বর ভিত্তিক, ঈশ্বর ধর্ম কেন্দ্রিক দর্শনটা মধ্যযুগে দেখা যায়। আবার আধুনিক যুগে দর্শন কি হলো, দর্শন তার মানে জ্ঞান তাত্ত্বিক বিষয়, জ্ঞানের বিষয়গুলোই দার্শনিক আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে প্রতিপন্ন হলো। তারা তখন জ্ঞানের বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করতে শুরু করলো, জ্ঞানের উৎপত্তি কি। তখন তারা ধর্ম, তত্ত্ব এগুলো বাদ দিয়ে জ্ঞান কিভাবে উৎপত্তি হয়, জ্ঞানের বুদ্ধি, অভিজ্ঞতা, নাকি ভাববাদ, জড়বাদ, হ্যাঁ, এইসব বিষয়গুলো নিয়ে স্বজ্ঞাবাদ, এইসব বিষয়গুলো। সাম্প্রতিক সময়ে আধুনিক দর্শনের পরে, হেগেলের মৃত্যুর পরে যে দর্শনের যে ইয়েটা, আধুনিক যুগের মানে সাম্প্রতিক দর্শনের যে শুরু, সেখানে দর্শনকে বলা হলো দর্শন, বিশ্লেষণী দর্শন, ভাষা দর্শন। এইগুলো ভাষার বিশ্লেষণী, তখন যৌক্তিক প্রত্যক্ষবাদ, অস্তিত্ববাদ, হ্যাঁ, ভাষা দর্শন, এই বিষয়গুলো বিশ্লেষণ, মানে তারা কেউ কেউ বলতে লাগলো যে বিশ্লেষণী দর্শনের কাজ।
কেউ বলতে লাগলো যে ভাষা মানুষের জীবন এবং জগতে যত সমস্যা আছে, যত যুদ্ধ, হানাহানি, পারিবারিক সাংসারিক, দুর্বল রাষ্ট্রের সাথে সবল রাষ্ট্রের যে যুদ্ধংদেহী যে মনোভাব, এই সবকিছুর মনোভাবের পেছনে রয়েছে ভাষার সমস্যা। তুমি আমাকে বুঝতে পারছো না, আমার ভাষা আমি তোমাকে বুঝতে পারছি না। তো এই কারণে তখন তারা বললেন যে ভাষার সমস্যা দূর করতে হবে, ভাষার অর্থ স্পষ্ট করতে হবে। তখন তৈরি হলো ভাষা দর্শন। হ্যাঁ, তখন লিখে স্যার, ফেললেন। হ্যাঁ, তখন স্যার আহ, ভাষা দর্শন আর যুক্তিতত্ত্ব এটা কি একই স্যার? যুক্তিবিদ্যার সাথে কি ভাষা দর্শনের কোনো না, যুক্তিবিদ্যার সাথে তো ভাষা দর্শনের ইয়া নাই। এইটা হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে, যুক্তিবিদ্যাটা কি, যুক্তিবিদ্যা হচ্ছে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে যে পার্থক্য নির্ণয় করার হ্যাঁ। যে আলাদা করার যে বিদ্যা, সেটাকে বলা হয় যুক্তিবিদ্যা। আর আহ তোমার ভাষা দর্শন হচ্ছে, ভাষা দর্শনের মূল যে ফোকাস, সেই মূল ফোকাসটা হচ্ছে ভাষার শব্দের অর্থের স্পষ্ট করা, মানে অর্থকে প্রাঞ্জল করা, ব্যর্থ বোধকতা দূর করা। এটাই ভাষা ও শব্দের, ভাষায় ব্যবহৃত শব্দ এবং অর্থের স্পষ্টকরণ, প্রাঞ্জলকরণ, এটাই হচ্ছে ভাষা দর্শন। তো ভাষা দর্শনের সাথে যুক্তিবিদ্যার ওই রকম মিল নাই। তো এরকম, তো ঠিক। সমকালীন সময় এটাকে সমকালীন দর্শন বলা হয়, মানে যে দর্শনটা এখন চলমান, যে দর্শনটা এখন চলমান, এর মধ্যে রয়েছে যৌক্তিক প্রত্যক্ষবাদ, অ্যানালিটিক ফিলসফি, হুম, তারপরে হচ্ছে ফিলসফি অফ ল্যাঙ্গুয়েজ, এইগুলো। তো এখন কথা হচ্ছে, দর্শন মানেই হচ্ছে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি। দর্শন বিজ্ঞানের জ্ঞান, বিজ্ঞান স্পেসিফিক ভাবে খন্ড খন্ড বিষয়গুলো নিয়ে জীবন, যেমন যেমন বিজ্ঞানের এক সেক্টর বায়োলজি হচ্ছে তোমার জীব নিয়ে, জীবের শরীর টরীর নিয়ে কাজ করে। রসায়ন, কেমিস্ট্রি বিভিন্ন পদার্থের সংমিশ্রণ নিয়ে কাজ করে। ফিজিক্স পদার্থের গঠন প্রকৃতি নিয়ে কাজ করে। কিন্তু মানে দর্শনের কাজ হচ্ছে, দর্শনটা কি, দর্শনের কাজ হচ্ছে মানে সমন্বয় করা, সার্বিকীকরণ করা, মানে একটা অখণ্ড, একটা সবগুলোকে একত্রিত করে একটা অখণ্ড, একটা দিক, একটা অখণ্ড বিষয় দাঁড় করানো, সার্বিক একটা, বা কোনো জ্ঞান সম্পর্কিত একটা সার্বিক অখণ্ড দিক তৈরি করা, এটাই হচ্ছে দর্শন। তো দর্শন সম্পর্কে বার্টন রাসেল তার হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি গ্রন্থে বলেছেন যে ফিলসফি ইজ দ্য নো ম্যানস ল্যান্ড বিটুইন থিওলজি অ্যান্ড সায়েন্স, মানে বিজ্ঞান এবং ধর্মতত্ত্বের মধ্যবর্তী যে অনধিকৃত প্রদেশ, সেটাই হচ্ছে দর্শন। দর্শনকে কেন নোম্যান্স ল্যান্ড বলা হচ্ছে? নোম্যান্স ল্যান্ড হচ্ছে দুটি দেশের মাঝখানে যে সীমানা, হ্যাঁ, যে অংশটুকু, যে ল্যান্ডটুকু ওই দেশেরও না এই দেশেরও না, তাকে নোম্যান্স ল্যান্ড বলে। যেমন আমি সহজভাবে বলি যে, সাপোজ তোমরা যদি দেখো, তোমাদের যে বাসায় অনেকে গ্রামে জমি আছে, জমির মাঝখানে কি থাকে? আইল থাকে। আইল, একটা জমির থেকে আর একটা জমির যে পার্থক্য, তো আইলটা কিন্তু তোমারও না, তোমার পাশের জনেরও না, ওইটা হচ্ছে সবার। ঠিক তেমন ভাবে এই নোম্যান্স ল্যান্ডটা হচ্ছে, কারণ মানে যেখানে মানে জগৎ এবং জীবনের কিছু বিষয়গুলো আছে, যে যে বিষয়গুলো সম্পর্কে মানে ধর্মতত্ত্বের যুক্তি মানুষের কাছে অচল মনে হয় বা অযথার্থ মনে হয়, আবার বিজ্ঞানও যেসব বিষয়গুলো নিয়ে তেমন আলাপ আলোচনা করে না, আহ সেক্ষেত্রে দর্শন কি করে? দর্শন সেই সব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে থাকে। তো এই জন্য বলা হয় নোম্যান্স ল্যান্ড। এটাও গুরুত্বপূর্ণ যে দর্শনকে বিজ্ঞান এবং দর্শনের মধ্যবর্তী অনধিকৃত প্রদেশ কে বলেছেন। তো ভাষা দর্শন, প্রয়োগবাদ, এগুলো সমকালীন দর্শনের ট্রেন্ড। তো এগুলো এগুলো পড়তে হবে, এগুলো ধারাবাহিকভাবে আমরা যখন ইয়া করব, তখন তোমরা এই বিষয়গুলো জানতে পারবে। তারপরে আমরা যদি বলি যে, ওই যে বলেছিলাম, হোয়ার অফ ওয়ান ক্যান নট স্পিক দেয়ার অফ ওয়ান মাস্ট বি সাইলেন্ট, যে বিষয়ে কোনো কথা বলা যায় না সেই বিষয়ে চুপ থাকাই ভালো। কিন্তু আমরা কি বলি, কোনো কিছু না জানলে উত্তর দেওয়ার চেষ্টা করি। ইভেন রাস্তাঘাটে যদি আমাদের কোনো পথিক জিজ্ঞাসা করে যে অমুকটা কোন দিকে যাবো, আমি না জানলেও বলি যে সোজা গিয়ে ডানে, গিয়ে ডানের থেকে বাইরে যাবেন। এরকম আমরা আসলে স্বীকার করতে পছন্দ করি না যে আমরা জানি না। তো ট্রাক্টেটাস লজিকাস, লজিকো ফিলোসফিকাস, এটা পড়তে হবে। এগুলো আমরা পড়বো। তারপরে রাসেল তো বললেন যে দর্শন হচ্ছে ধর্মতত্ত্ব এবং বিজ্ঞানের অনধিকৃত প্রদেশ। তো এখন আমরা দর্শনের যে
পরিধি এবং বিষয়বস্তুগুলো আছে। আহ আচ্ছা, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব, দর্শনের পরিধি আগামী ক্লাস। দেখো, আমি তোমাদের একটু বলে দিই যে আমাদের ক্লাসটা অনুষ্ঠিত হবে আমাদের ক্লাসটা অনুষ্ঠিত হবে, হ্যাঁ, ক্লাস শিডিউল প্রতি শনিবার, সোমবার এবং বুধবার সন্ধ্যা 7:30 থেকে জুম অ্যাপস এর মাধ্যমে হবে। এবং আহ, আশা করা যায় তোমরা আহ, যারা ক্লাস করতে আগ্রহী, অনেকে অনেক জায়গা থেকে, অনেক গ্রুপ থেকে ইয়া ইয়া করেছো। তো তোমরা যারা আগ্রহী বা কোনো নির্দিষ্ট ইয়াতে নাই, তোমরা আমাকে একটু মেসেজ দেবে যে স্যার আমি ক্লাস করতে চাই, তাহলে আমি ক্লাসের গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নিতে পারবো। আর তোমাদের কি কোনো প্রশ্ন আছে? কারোর কি কোনো প্রশ্ন আছে যে কোনো বিষয় জানার, বা কোনো আজকের ক্লাস রিলেটেড বা কোনো বিষয় সম্পর্কে? কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, ইজ দেয়ার এনি কোয়েশ্চেন লেফট ফর মি? কেউ কি কোনো প্রশ্ন করতে চাও? কারোর কি কোনো প্রশ্ন আছে? কারোর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আমরা মেবি আগামী ক্লাসে দর্শনের যে ফার্স্ট লেকচারটা শেষ করব। লেকচার শেষ করে লেকচার ওয়ানের শিট আমরা দিয়ে দেব। তো আজকের ক্লাসে আমি জাস্ট তোমাদের কাছে কোর্সের যে আউটলাইন, সেই কোর্সের আউটলাইনটা আমি শেয়ার করে দেব। আর কারোর কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কারোর কি কোনো প্রশ্ন নাই? আনমিউট করে করো, প্রশ্ন থাকলে করো। পাচ্ছেন? পূজা, মুক্তা, কারোর কি কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো অভিজিৎ। স্যার, সবারই তো একটা কোর্স ফ্রি থাকে স্যার, তাহলে আমাদের এই কোর্স ফ্রির ব্যাপারে একটু আচ্ছা, তোমাদের যদি কোর্স অবগত ফি করতেন। হচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তোমাদের কোর্স ফি হচ্ছে 2,000 টাকা মাত্র। একদম তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত, এই বিসিএস পরীক্ষার শেষ হওয়ার মানে পরীক্ষার মানে আগ পর্যন্ত ক্লাস হবে। এই কোর্স ফিটা পাঠানো যাবে, এটা হচ্ছে নগদ বা বিকাশ, 0172255555566, এটা আমার নাম্বার। এই নাম্বারে কোর্স ফি দিয়ে আমাকে একটা স্ক্রিনশট দিলে আমি তোমাদেরকে মূল যে কোচিং গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ যে কোচিং গ্রুপ আছে, এই গ্রুপে আমি তোমাদেরকে অ্যাড করে নেব। হোয়াটসঅ্যাপ কোচিং গ্রুপে আমরা অ্যাড করে নেব। এবং আচ্ছা স্যার, আমি একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ফিল ফ্রি টু সে এনিথিং, বলো। আহ, আমা- আমাদের কি কোনো বই কিনতে হবে? যে পিডিএফ দেবেন সেগুলো তো পড়বে, এর বাইরে কোনো বই কি সাজেস্ট করার আছে নাকি পিডিএফ হ্যাঁ পড়লেই হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই বই সাজেস্ট করতে পারবো। আবার পিডিএফটাও এনাফ। আবার যদি মনে করো যে বই ইয়ে করবে, সাপোজ তোমাদের বলি, এখন তোমাদেরকে এত বই কেনা তো সম্ভব হবে না। এইটা দেখো আমার হাতে, দেখছো? দেখো, এখানে এটা হচ্ছে শুধু দর্শনের যে ফার্স্ট, এখানে যে এতগুলো বই আছে, এগুলো শুধু ফার্স্ট চ্যাপ্টার রিলেটেড। দেখতে পেয়েছো? স্যার দেখতে পাচ্ছি না, মানে স্ক্রিনে তো দেখাচ্ছি না। কেন, ডানে বা বাঁয়ে স্লাইড করো। দেখা যাচ্ছে তো, স্যার দেখা যাচ্ছে তো। আচ্ছা, দেখো, যে এইসব এত বই কেনা তো সম্ভব না, তারপরে তোমরা কিনতে পারো। যেমন হচ্ছে নীতিবিদ্যা তত্ত্ব বিশ্লেষণ, এই একটা বই আছে, এটা ভালো। তারপরে এথিক্স এর জন্য, তারপরে ব্যবহারিক নীতিবিদ্যা আছে, এটা হচ্ছে প্রদীপ কুমার রায়ের। তারপরে এই একটা বই আছে যে দর্শন কোষ, এখানে হচ্ছে
বই অনেক বই আছে, কিন্তু এত বই কেনা তো সম্ভব না। বই কিনতে গেলেই তো তোমরা সব ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, দেউলিয়া। বই বই জি কিনে তো স্যার, থ্যাংক দেউলিয়া ইউ হয়ে যাবে। দেখো, আমার আমার এখানে বই দেখো, আমি তোমাদের বই দেখাই। হ্যাঁ, আমি একটু বই দেখাই। আমার এইটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আচ্ছা, আচ্ছা, ও ও অনেক বই আছে, থাক, এগুলো আর না ইয়ে করি। হুম। তো অ্যাকচুয়ালি এই স্যার। বইগুলো, তোমাদের অনেক বই আছে যেগুলো কিনতে হবে। এখন তার মধ্যে থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, এই বইটা একটা গুরুত্বপূর্ণ বই। এই যে বইটা দেখতে পাবো, দর্শন কোষ, এটা হচ্ছে সর্দার ফজলুল করিমের। এখানে দর্শনের যে বিভিন্ন টার্মস আছে, পরিভাষা আছে, হ্যাঁ, আর যেমন হচ্ছে আগ্রাসান, আল গাজালি, আল কিন্দি, ছোট ছোট করে, মানে অ্যানাক্সাগোরাস, স্ট্রাকচার, বেসিক, এগুলো কিনতে পারো। আর ফার্স্ট যে বইটা আমরা বলবো, যে তোমরা দর্শনের সমস্যা বলি, রশিদুল আলমের একটা বই আছে। রশিদুল আলমের একটা বই আছে দর্শনের সমস্যাবলীর ওপর, ওই বইটা কিনতে পারো। ওই বইটা খুবই ভালো একটা বই, দর্শনের সমস্যাবলী। তারপরে আর একটা বই আছে রফিকুল ইসলামের দর্শনের সমস্যাবলী। এইসব বই আসলে এখন মার্কেটে আছে কিনা আমি বলতে পারছি না। হ্যাঁ, এটা কিনতে পারো। তারপরে হচ্ছে আহ ঢাকা ইউনিভার্সিটির আমিনুল ইসলাম স্যারের যে প্রাচীন এবং মধ্যযুগের দর্শন, তারপরে হচ্ছে আধুনিক দর্শন আর সমকালীন দর্শন, এই বইগুলো কিনতে পারো। বাঙালির দর্শনের জন্য স্যারের বাঙালির দর্শন আছে, এটা হচ্ছে তোমার আমিনুল ইসলাম স্যারের। তারপরে বাঙালির দর্শনের জন্য কিনতে পারো রাম দুলালের বইটা কিনতে পারো। তারপরে যদি স্যার, হ্যাঁ, পিএসসির মেম্বার বা আপনার ঢাকা বিশ্ব যারা প্রশ্ন করতে পারে, এদের কারো কি স্যার আছে, বই লেখা বা লেখক কোনো আছে, আপনি একটু বলতে পারবেন স্যার? এখন পিএসসি কাকে নিয়ে যাবে এটা তো তুমিও জানো না, আমিও জানি না। ঢাকা ইউনিভার্সিটির অনেক স্যাররাই তো আছেন যারা পিএসসি তে ভাইবা নিতে যান। এখন কোন স্যার যাবেন কি যাবেন সেটা তো আমরা বলতে পারি না। যেমন হচ্ছে আবুল খায়ের মোহাম্মদ ইউনূস, তুলনামূলক ধর্মতত্ত্ব, উনি বই লিখেছেন। হুম। তারপরে ডক্টর প্রদীপ কুমার রায়, উনিও আগে থাকতেন। তারপরে হচ্ছে আহ রিসেন্ট যে সব ইয়ে আছে, যারা আছেন তাদের মধ্যে ডক্টর হারুনুর রশিদ, উনি মার্ক্সীয় দর্শন লিখেছেন। এখন ওনাদের তো অনেক বই আছে, ঢাকা ইউনিভার্সিটির টিচার হিসেবে আগে যেসব পুরানো টিচার আছে তারা অনেক বই টই লিখছে। ওইভাবে তুমি কাভার করতে পারবে না, ওনারা হয়তো একটা টপিক নিয়ে লিখেছেন, তোমাকে সিলেবাস অনুযায়ী এগোতে হবে। হুম। তো আমি তো স্যার, শিট দেব। জিজ্ঞাসা সিরিজের একটা বই নামছে, হ্যাঁ, হ্যাঁ, এইটা কি নিবো স্যার? জিজ্ঞাসা জিজ্ঞাসা সিরিজের একটা বই নামছে আপনার, দর্শন জিজ্ঞাসা। হ্যাঁ, কিনতে পারো, দর্শন জিজ্ঞাসা কিনতে পারো। ওইগুলো তো মূলত অ্যাকচুয়ালি ভাইবার ভাইবার জন্য প্রকাশিত। ভাইবার বইটাকে তারা কি করে দিয়েছে, তারা কাভার পেজ উল্টাই দিয়ে, আমি এটা বলাটা ঠিক হচ্ছে না, তাই এখন সাবজেক্টিভ লিখে দিয়েছে। তার মানে তুমি বলো, এক সপ্তাহের মধ্যে কি একটা বই লিখে কম্পোজ করে টাইটেল অনুযায়ী সাজায়ে তারপরে মার্কেটে দিয়ে দেওয়া, ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? না সম্ভব? না 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 স্যার, স্যার। ওটাই করছে আপনার, সম্ভব ওই না। ভাইবারটাই আমার ট্রান্সলেট করে করে দিচ্ছে। আমার কাছে হচ্ছে স্যার, থিওরি। হ্যাঁ, হ্যাঁ, বলো। আমি মনে করি স্যার, আপনি যেটা মানে পিডিএফটা দিবেন, ক্লাসটা করবেন, ওইটাই মনে করি এখন